একবার আনন্দ নামে একটি ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর রাস্তায় এসে দেখতে পায় একটি মধ্যবয়সের মানুষ একটি পাথরের উপরে বসে কান্না করছে। এটা দেখে আনন্দ সেখানে দাঁড়িয়ে পড়ে আর ওই লোকটির কাছে গিয়ে লোকটিকে তার দুঃখের কারণ জিজ্ঞেস করে। ওই লোকটি নিজের চোখের জল মোছে আর বলে, আমি পাশের গ্রামের একটি হতভাগা ব্যবসাদার। আমি যে কাজই করি সেই কাজই খারাপ হয়ে যায়। আমি ব্যবসা করার জন্য আমার মা এবং আমার স্ত্রীর সোনার গহনা বিক্রি করে দিয়েছি। আমি আমার পরিবারকে আজ হারিয়ে ফেলেছি, আর এমনকি এখন আমার বাড়ি ও আমার জমি জমিদারের কাছে বন্ধক রাখা আছে। আমার তো মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। তাই ওই লোকটির কথা শুনে আনন্দ বলে, তোমাকে কে বলল যে তোমার ভাগ্য খারাপ? আমিও জানতে চাই তোমার ভাগ্যের মধ্যে কি খারাপ আছে। এরপর ওই লোকটি বলে, আগে আমি চাষ করতাম, কিন্তু প্রতি বছর আমার চাষে লস হয়ে যেত। কখনো খরা চলে আসতো, আবার কখনো অতিরিক্ত বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যেত। কখনো বনের পশু ফসল নষ্ট করে দিত, আবার কখনো পোকামাকড়ে ফসল নষ্ট করে দিত। আর এই কারণেই চাষ করে আমি আমার পরিবারকে ঠিক করে পালন করতে পারছিলাম না। আর এরপরে আমি চাষ করা ছেড়ে দিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিই। আমি আমার স্ত্রী সোনার গহনা বিক্রি করে আমার ব্যবসা শুরু করি, কিন্তু আমার ব্যবসা ঠিকভাবে চলেনি। শুরুর দিকে আমার পরিবারের লোকজন আর্থিকভাবে আমাকে সাহায্য করেছিল, কিন্তু যখন আমার লোকসানের পরিমাণটা বাড়তে থাকে, আমার পরিবারের লোকজনও আমার সাথ ছেড়ে দেয় আর আমার থেকে দূরে চলে যায়। এখন তো তারা আমার দিকে তাকাতে পর্যন্ত রাজি নয়, আর আমার পরিবারের আজ এই অবস্থার জন্য তারা আমাকেই দায়ী করে। আর এখন আমার এই জীবনটাই ব্যর্থ মনে হচ্ছে। আমার মনে বারবার এই কথাটা আসে, আমি আমার জীবনটাকে শেষ করে দেব। আর আজ আমি এখানে নিজেকে শেষ করে দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমি সাহস পাচ্ছি না। আর এই জন্যেই আমি পাথরের উপরে বসে কান্না করছি। অন্যদিকে আমার একটি বন্ধু আছে, সেও আমার সঙ্গে ব্যবসা শুরু করেছিল, কিন্তু তার ব্যবসাটা ভালোভাবে চলা শুরু করে। সে অনেক বেশি আগে চলে যায়, আর আমি পিছনেই থেকে যাই। আর আমার এই অসফলতার কারণে ওই বন্ধুটা এখন সবসময় আমাকে ছোট দেখানোর চেষ্টা করে, আর আমার বাড়িতে এসে সে তার সফলতার বড় বড় কথা শুনিয়ে যায়। আমার পরিবারের লোকজনকে সে বলে কিভাবে সে পরিশ্রম করে এত বড় ব্যবসা তৈরি করে নিয়েছে। আর এই সমস্ত কথা আমার পরিবারের লোকজন শুনে আমার বন্ধুর তো প্রশংসা করত, কিন্তু আমার জন্য খারাপ কথা বলতো। আমার স্ত্রী এবং আমার মা কথায় কথায় আমাকে অপমান করত, যা শুনে আমার অনেক বেশি দুঃখ হতো। আর অনেকবার নিজের এই ব্যর্থতার জন্য আমার খুব রাগও হতো, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না এখন আমি কি করব। এটা শোনার পরে আনন্দ জিজ্ঞেস করে, তোমার কোন কথাটার দুঃখ? তোমার কি অসফল হওয়ার দুঃখ, নাকি তোমার বন্ধু সফল হয়ে যাওয়াটার দুঃখ? এই প্রশ্নটা শোনার পর ওই লোকটি চিন্তায় পড়ে যায়, আর এরপর বলে, যদি সত্যিই বলি তাহলে আমার অসফল হওয়ার জন্য আমার ততটা দুঃখ নেই, যতটা আমার বন্ধুর সফল হয়ে যাওয়ার কারণে আমার দুঃখ হচ্ছে। এরপরে আনন্দ দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করে, যদি তোমার বন্ধুরা ব্যবসাতেও অসফল হয়ে যেত আর তুমি যদি ব্যবসায় সফল হয়ে যেতে, তাহলে তুমি খুশি থাকতে? তখন এই লোকটি বলে, হ্যাঁ অবশ্যই, আমি অনেক বেশি খুশি থাকতাম। এরপরে আনন্দ বলে, এর অর্থ হলো তোমার খুশিটা তোমার বন্ধুর উপর নির্ভর করছে। যদি সে চায় তাহলে সে তোমাকে খুশি করতে পারে, আবার যদি সে চায় তাহলে সে তোমাকে দুঃখীও করতে পারে। তুমি নিজে থেকে না খুশি হতে পারবে আর না দুঃখী হতে পারবে। ওই লোকটি এই সমস্ত কথা শুনে কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে যায়, আর এরপর বলে, আপনার কথা শুনে আমার মনের মধ্যে আশা তৈরি হচ্ছে। তখন আনন্দ বলে, যখন আমরা কারোর উপর আশা করি তখন আমরা তার উপর নির্ভর হয়ে পড়ি, আর তখন আমাদের খুশি ও দুঃখটা তার উপরেই নির্ভর হয়ে যায়। তাই সব থেকে ভালো হলো তুমি কেবলমাত্র নিজের উপরে আশা রাখো, আর যখন তুমি এমনটা করবে এবং সততার সঙ্গে পরিশ্রম করবে, তখন তুমি সফলতার অবশ্যই পাবে। তোমার মনে হয় যে তোমার বন্ধু তোমাকে অপমান করার জন্য আসে, তোমাকে দুঃখী করার জন্য আসে, কিন্তু যদি তুমি সততার সঙ্গে বিচার করো তাহলে দেখতে পাবে তোমার বন্ধু তো সব সত্যি কথাই বলে। সে যে পরিশ্রম করছে তার কথাই তো সে বলে। তুমি তোমার ওই বন্ধুর কথাগুলো থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমার তো এই জন্য তোমার বন্ধুকে ধন্যবাদ দেওয়া উচিত যে তুমি ঘরে বসেই এত অভিজ্ঞতা পেয়ে যাচ্ছ। তুমি ওই অভিজ্ঞতাকে নিজের কাজে ব্যবহার করো। তুমি নতুন করে শুরু করো, সততার সঙ্গে কর্ম করো, আর হার মেনে নিও না। তাহলে একদিন তুমিও সফলতা অবশ্যই পাবে। আজ তুমি যেটাকে তোমার খারাপ সময় বা খারাপ ভাগ্য বলছো, একদিন এটা পরিবর্তন হয়ে যাবে, আর এর সঙ্গে তোমার চিন্তাটাও পরিবর্তন হয়ে যাবে। আর দেখবে যখন তোমার ভালো সময়টা শুরু হয়ে যাবে, তখন তোমার বন্ধু তোমাকে তার সফলতার গল্প শোনাবে না, বরং সে তখন তোমাকে তার অসফলতা এবং সমস্যার কথা শোনাবে, যাতে তুমি তার কথাগুলো শুনে ভ্রমের মধ্যে পড়ে যাও, যাতে তোমার আত্মবিশ্বাসটা কম হয়ে যায়।
আর তুমি যেন ভুল সিদ্ধান্ত নিয়ে নাও। কিন্তু ওই সময় তোমাকে তোমার বুদ্ধি ব্যবহার করতে হবে, তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যেমন আজ তোমার বন্ধু তোমাকে দুঃখী করার জন্য আসে, একইভাবে ওই সময় তোমার বন্ধু তোমাকে দুঃখী করার জন্যই আসবে। কারণ তোমার বন্ধুকে দেখে যদি তোমার মজা আসে, তেমনি তুমি দুঃখী থাকলে তোমার বন্ধুও মজা পাবে। এইসব শুনে লোকটি বলেন, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার সবথেকে বড় দুঃখ হলো এটা যে আমার পরিবারের মানুষজন আমাকে বোঝে না। আমি তো আমার পরিবারের জন্য কত কিছু করতে চেয়েছিলাম, আমি আমার পরিবারের লোকজনকে খুশি রাখতে চেয়েছিলাম, কিন্তু তারাও আমাকে কখনো বোঝার চেষ্টা করেনি, আমাকেই সবসময় ভুল প্রমাণ করেছে। আর কিছুদিন থেকে তো আমার পরিবারের লোকজন আমার সাথে কথা পর্যন্ত বলে না। এরপরে আনন্দ লোকটিকে বোঝানোর জন্য বলে, আমরা সবসময় চাই আমরা কিছু করব, তার জন্য অন্য মানুষগুলো আমাদের প্রশংসা করবে, কিন্তু বাস্তবে এমনটা হয় না। মানুষ আমাদের চেষ্টার প্রশংসা করে না, আর ওই কারণেই আমরা দুঃখী হয়ে যাই। আমাদের এটা মনে হওয়া শুরু হয় যে আমাদের বন্ধু, আমাদের আত্মীয় সবাই স্বার্থপর। কিন্তু যদি তুমি কাউকে তোমার পরিবার বলে মনে করো আর তার জন্য তুমি সত্যি কিছু করতে চাও, তাহলে তুমি কেন এমনটা চিন্তা করো যে তুমি অন্য কারোর জন্য কিছু করছো? বাস্তবে তো তুমি নিজের খুশির জন্যই সেগুলো করছো, কারণ তাদের খুশি দেখে তুমিও খুশি পাবে। আর যদি এমনটা করার সময় তুমি এটা মনে করো যে তুমি অন্যের জন্য কিছু করছো, তাহলে তুমি দুঃখেই থাকবে। কিন্তু যদি তোমার মনে হয় যে তুমি নিজের জন্য করছো, তাহলে তুমি খুশিতে থাকবে। কারণ যখন আমরা নিজের জন্য কিছু করি অথবা করার চেষ্টা করি, তখন এর জন্য আমাদের সান্ত্বনার প্রয়োজন হয় না। ওই লোকটি এই সমস্ত কথা শোনার পরে বলে, আপনি একদম ঠিকই বলেছেন, আমি বুঝতে পেরেছি এতদিন পর্যন্ত আমার ভাগ্যটা এই কারণেই খারাপ ছিল, কারণ আমি আমার নিয়ন্ত্রণটা অন্যের হাতে দিয়ে রেখেছিলাম। কিন্তু আজ এখন থেকে আমি আমার নিয়ন্ত্রণটা আমার হাতে রাখবো। আমি পুনরায় ব্যবসা শুরু করব, আমি সততার সঙ্গে পরিশ্রম করব, আর যতক্ষণ পর্যন্ত আমি সফলতা অর্জন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না। ওই লোকটির কথা শুনে আনন্দ একটু হাসে আর একটি ছোট্ট কৌটো দিয়ে বলে, এই কৌটোটিকে সবসময় নিজের সঙ্গে রাখবে। এই কৌটোর মধ্যে এমন একটি মন্ত্র আছে যা তোমাকে অনেক বড় থেকে বড় দুঃখের মধ্যে থেকে বাইরে বের করে নিয়ে আসবে। কিন্তু এই কৌটোটিকে তখনই খুলবে যখন তোমার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, তুমি কোনো আশার আলো দেখতে পাবে না, যখন তোমার মনে হবে যে এই সব কিছু ব্যর্থ, এই দুনিয়াটাই ব্যর্থ, এই দুনিয়াতে বেঁচে থাকাটাও ব্যর্থ। এরপরে ওই লোকটি কৌটোটা নিয়ে আনন্দকে ধন্যবাদ দেয় আর নিজের বাড়ি ফিরে আসে। লোকটি নতুন উৎসাহের সঙ্গে পুনরায় নিজের ব্যবসা শুরু করে, আর এবার তার ব্যবসা বেশ ভালোভাবে চলা শুরু হয়ে যায়। নিজের পরিশ্রম ও সততার কারণে কিছু বছরের মধ্যেই ওই লোকটি অনেক বড় ব্যবসাদার হয়ে যায়। তার পরিবারের সমস্ত মানুষগুলো তাকে ভালোবাসা শুরু করে, আর ওই লোকটির জীবন অনেক শান্তির মধ্যে কাটতে শুরু করে। কিন্তু সময় এবং ভাগ্যের খেলাটা আজ পর্যন্ত না কেউ বুঝতে পেরেছে আর না কেউ বুঝতে পারবে। এটা সবসময় একই রকম থাকবে না, এটা সবসময় পরিবর্তন হতে থাকে। আর লোকটির জীবনেও পরিবর্তন এসেছিল। ওই লোকটি যে রাজ্যে থাকতো, সেই রাজ্যে তার পাশের একটি রাজ্যের রাজা আক্রমণ করে দেয়, আর ওই আক্রমণের কারণে ওই লোকটির সমস্ত ধন সম্পদ লুট করে নেওয়া হয়। ওই লোকটির দোকান এবং বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। জীবন বাঁচানোর জন্য ওই লোকটি নিজের পরিবারকে নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যায়। কিন্তু লোকটির কাছে খাবার মতো কিচ্ছু ছিল না। কয়েকদিনের মধ্যেই লোকটির ছেলে অসুস্থ হয়ে পড়ে, আর এটা দেখে লোকটি আবার খুব দুঃখী হয়ে যায়, কারণ তার কাছে এতটুকুও অর্থ নেই যে সে তার সন্তানের চিকিৎসা করাতে পারবে বা তার পরিবারকে খাবার খাওয়াতে পারবে। আর লোকটির জীবনে আবার হতাশা নেমে আসে। লোকটির মনে হওয়া শুরু হয়ে যায় তার জীবনটাই ব্যর্থ, এই পৃথিবীতে বেঁচে থাকাটাই ব্যর্থ। তখন হঠাৎ করে আনন্দের দেওয়া সেই কৌটোটির কথা মনে পড়ে যায়। লোকটি অনেক কৌতূহলের সঙ্গে ওই কৌটোটিকে খোলে আর দেখে ভিতরে একটি কাগজের টুকরো ছিল। ওই কাগজে কিছু লেখা ছিল, আর ওই কাগজটি পড়ার পরে লোকটির চোখে আশা জেগে ওঠে আর লোকটি হাসা শুরু করে। ওই কাগজের মধ্যে লেখা ছিল, এই সময়টাও পার হয়ে যাবে। এই গল্পটা আমাদেরকে এটাই শেখায়, সময়ের খেলাটা বোঝা অসম্ভব। সময় সব সময় পরিবর্তন হয়, তাই খারাপ সময়ে আমাদের নিরাশ হয়ে পড়লে হবে না, হাল ছাড়লে হবে না, আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, কারণ সময় অবশ্যই পরিবর্তন হয়। আর যদি তোমার সময়টাও খারাপ থাকে, তাহলে কাল তোমার ভালো সময় অবশ্যই আসবে, আর আসতেই হবে। একটি ছেলে একটি শেঠজির কাছে কাজ করত। ছেলেটির বাবা মা কেউ ছিল না, আর ছেলেটির জীবনে অনেক সমস্যা ছিল। ছেলেটি প্রতিদিন সেই শেঠজির কাছে কাজে যেত, সেখান থেকে কাজ করে টাকা রোজগার করে নিয়ে আসতো, এবং বাড়ি ফিরে এসেও বাড়ির সমস্ত কাজ নিজেকেই করতে হতো। এরপর একদিন ছেলেটি কাজ করে বাড়ি ফিরছিল, তখন সে দেখতে পায় একটি বৃদ্ধ ফকির কাঁধে করে 3টি বস্তা নিয়ে একটি শহর থেকে অন্য একটি শহরের দিকে যাচ্ছে। আর কিছুটা যাওয়ার পরে
সেই বৃদ্ধ ফকিরটা ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসে পড়ে। আর ওই ছেলেটিও সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। ছেলেটিকে দেখে ওই বৃদ্ধ ফকিরটি তাকে ডাকে আর ছেলেটিকে বলে, তুমি কি আমার একটু সাহায্য করতে পারবে? আমার এই বস্তাগুলো খুব ভারী আর আমার অনেক বয়সও হয়ে গেছে। আমি বেশিক্ষণ পর্যন্ত এই ভারী বস্তাগুলো নিয়ে যেতে পারছি না। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তাই তুমিও তো এই রাস্তা দিয়েই যাচ্ছ, তুমি কি আমার একটি বস্তা নেবে আর আমাকে একটু পাশের গ্রামে পৌঁছে দেবে? এর পরিবর্তে আমি তোমাকে 3টি সোনার মুদ্রা দেব। ছেলেটি ওই ফকিরের সমস্ত কথা শুনে ফকিরকে বলে, কোনো সমস্যা নেই, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। বলুন আপনি কোথায় যাবেন? আর এটা বলেই ছেলেটি ওই ফকিরের একটি বস্তা নিজের কাঁধে তুলে নেয়। আর তখনই ছেলেটি বুঝতে পারে এই বস্তাগুলো অনেক ভারী। তবুও ছেলেটি ফকিরের সঙ্গে এগিয়ে যেতে থাকে। আর কিছু দূর যাওয়ার পরে তারা একটি নির্জন স্থানে গিয়ে পৌঁছায়। আর তখনই ছেলেটি কৌতূহলের সঙ্গে ফকিরকে জিজ্ঞেস করে, আচ্ছা, এই বস্তার মধ্যে আপনি এমন কি রেখেছেন যে বস্তাগুলো এত ভারী? তখন ওই ফকিরটি ছেলেটির উত্তরে বলে, তেমন কিছু নয়, এই বস্তার মধ্যে কিছু তামার কয়েন আছে আর এই জন্যই বস্তাটা অনেক ভারী হয়ে গেছে। ফকিরের এই কথাটি শুনে ছেলেটি মনে মনে ভাবে, ইনি নিশ্চয়ই কোনো ব্যবসায়ী, তাই হয়তো এতগুলো তামার কয়েন নিয়ে সফর করছে। আর তখনই ছেলেটি ভাবে, আমি এইসব কথা কেন চিন্তা করছি, আমাকে তো শুধু এই বস্তাটিকে পাশের গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে। ছেলেটির মনে যখন এই চিন্তা ভাবনা আসে, ছেলেটি এই তামার কয়েনের চিন্তাকে নিজের মন থেকে দূর করে দেয় আর সামনের দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর দুজন একটি নদীর ধারে এসে পৌঁছায়। ছেলেটি যুবক ছিল, তাই জন্য ছেলেটি কোনো কিছু না ভেবেই নদীতে নেমে পড়ে। কিন্তু এই ফকির এখনো পর্যন্ত নদীর ধারেই দাঁড়িয়েছিল। এরপর ওই ছেলেটি ফকিরকে বলে, কি হলো, এগিয়ে চলুন, আমাদের এই নদীটা পার করতে হবে তো, তবেই তো আমরা ওই গ্রামে পৌঁছাতে পারবো। এরপরে ফকির ওই ছেলেটিকে বলে, আমি তো জানি আমাদের এই নদীটা পার করতেই হবে, কিন্তু আমি তো এখন অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছি আর এই শরীর নিয়ে আমি 2টো বস্তা নিয়ে নদীটা পার করতে পারবো না। যদি আমি পড়ে যাই, তুমি কি আমার আর একটা বস্তা নেবে? এর পরিবর্তে আমি তোমাকে আরও 3টি স্বর্ণমুদ্রা দেব। তাই ছেলেটি একটু মুচকি হেসে বলে, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। যদি আপনি আমাকে স্বর্ণমুদ্রা নাও দেন, তবুও আমি আপনাকে সাহায্য করব। আপনাকে আমি গ্রাম পর্যন্ত অবশ্যই পৌঁছে দিয়ে আসবো। আর এই বলে ওই ছেলেটি বস্তাটি কাঁধে তুলে নেয়। ছেলেটি যখন দ্বিতীয় বস্তা কাঁধে নেয়, তখন সে বুঝতে পারে এই বস্তাটা আরও ভারী। এরপরে তারা ওই নদীটাও পার করে নেয়। নদীটা পার করার পরে ছেলেটি ফকিরকে জিজ্ঞেস করে, আচ্ছা, এই দ্বিতীয় বস্তার মধ্যে কি আছে? কারণ এই বস্তাটা আরও বেশি ভারী মনে হচ্ছে। তাই ফকির ছেলেটিকে বলে, এই বস্তার মধ্যে চাঁদির কয়েন আছে, তাই এই বস্তাটা অনেক বেশি ভারী হয়ে গেছে। ফকিরের মুখ থেকে এই কথা শুনে ছেলেটি চিন্তা করে, একটি বস্তায় তামার কয়েন, একটি বস্তাতে চাঁদির কয়েন, এসব দেখে তো মনে হচ্ছে এই ফকির নিশ্চয়ই অনেক দূরে থেকে আসছেন। উনি হয়তো ওনার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে এই সমস্ত কয়েন জোগাড় করেছে। এইসব ভাবতে ভাবতে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরে তারা একটি নির্জন রাস্তায় গিয়ে পৌঁছায়। তখন ছেলেটির মনে আরও কিছু চিন্তা আসতে থাকে। ছেলেটি ভাবে, এটা তো একটি নির্জন জায়গা, এখন যদি আমি এই সমস্ত কয়েনগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাই, তাহলে এই ফকির তো আমাকে কোনোভাবে ধরতেই পারবে না। আর এই সমস্ত কয়েন দিয়ে আমি একটি ভালো ব্যবসা শুরু করতে পারবো। এই বৃদ্ধ ফকির এত অর্থ নিয়ে এখন আর কী বা করবে, এর থেকে বরং এইসব কয়েনগুলো আমিই নিয়ে নিই। ছেলেটি এইসব চিন্তা করছিল, তখন হঠাৎ করেই তার নিজেরই চিন্তার জন্য আফসোস হয় আর ভাবে, আমি এসব কী চিন্তা করছি, এই ফকির বাবা না জানি কোথা থেকে আসছে আর না জানি কত পরিশ্রম করে অর্থ জোগাড় করেছে, আমার এইসব চিন্তা করা একদমই উচিত নয়। এইসব ভেবে ছেলেটি কিছুক্ষণের জন্য তার মনের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করে নেয়। তারপর আরও বেশ কিছুটা দূর যাওয়ার পরে তারা একটি পাহাড়ের কাছে এসে পৌঁছায়। এরপর ওই ফকির বাবা ছেলেটিকে বলে, এই পাহাড়ে আমি উঠতে পারবো না, আমি এমনিতেই এত বৃদ্ধ হয়ে গেছি, আর তাছাড়া এতটা পথ হেঁটে হেঁটে আমার হাঁটুতে ব্যথা করছে। তাই তুমি যদি আমার এই তৃতীয় বস্তাটাও নাও, তাহলে আমি তোমাকে আরও 3টি স্বর্ণমুদ্রা দেব, কিন্তু মনে রেখো এই বস্তাগুলো যেন ফেলে দিও না। তাই ওই ছেলেটি ফকিরকে বলে, এই তৃতীয় বস্তার মধ্যে কী আছে? তখন ফকির বলে, এই বস্তার মধ্যে সোনার কয়েন আছে। এটা শুনে ছেলেটির মনের মধ্যে লোভ তৈরি হয়। ছেলেটি চুপচাপ তৃতীয় বস্তাটি ওই বৃদ্ধ লোকটির কাছ থেকে নিয়ে নেয় আর দুজনেই ধীরে ধীরে পাহাড়ের উপরে ওঠা শুরু করে। এবার ছেলেটি মনে মনে চিন্তা করছিল, যদি আমি সমস্ত অর্থ পেয়ে যাই, তাহলে আমার পুরো জীবনটাই তো আরামে কেটে যাবে। যদিও এই ফকির তো অনেক বৃদ্ধ হয়ে গেছে, এনার আর এখন এত অর্থের কিসের বা প্রয়োজন? আর এই ফকির বাবা নিশ্চয়ই কোনো চোর, তা না হলে এনার কাছে এত স্বর্ণমুদ্রা কিভাবে আসলো? যদি ইনি কোনো ব্যবসায়ী হতো, তাহলে এভাবে পায়ে হেঁটে যাত্রা করতো না। আর ওনার কাছে যদি এত বেশি অর্থ ছিল,
তাহলে নিশ্চয়ই কোনো না কোনো বাহন নিয়েই যাত্রা করত। নিশ্চয়ই এই ফকির কোনো না কোনো চোর, আর চোরের কাছ থেকে চুরি করা কোনো অপরাধ নয়। আমি একটা কাজ করি, এই সমস্ত অর্থ নিয়ে এখান থেকে আমি পালিয়ে যাই। এটা ভেবেই ছেলেটি ফকিরের থেকে অনেক দ্রুত হাঁটা শুরু করে। আর দেখতে দেখতে ছেলেটি অনেক আগে চলে যায় আর ভাবতে থাকে, যখনই পাহাড় থেকে নিচে নামার সময় হবে আমি এই 3টে বস্তা নিয়ে পালিয়ে যাব, তাহলে আমি গরিব থেকে ধনী হয়ে যাব। কিছুক্ষণ পরে যখন ছেলেটি পাহাড়ের উপরে পৌঁছে যায় আর নিচের দিকে নামা শুরু করে, তখন ছেলেটি ফকিরকে ফাঁকি দিয়ে 3টে বস্তা নিয়ে দ্রুত নিচে নেমে আসে। ছেলেটি খুব দ্রুত দৌড়ে তার বাড়িতে পৌঁছে যায়। তাই ছেলেটি তো এবারে খুব খুশি ছিল। ছেলেটি ভাবে, আমি তাড়াতাড়ি এই বস্তাগুলো থেকে সমস্ত কয়েনগুলো বের করে নিই। তাই ছেলেটি যখন প্রথম বস্তা খুলল, সেখানে দেখতে পেল লোহার জং ধরা কিছু কয়েন। এটা দেখে ছেলেটি বিশ্বাসই করতে পারল না। তাই সে তাড়াতাড়ি দ্বিতীয় বস্তাটিও খুলে দেখল, সেই বস্তার মধ্যেও লোহার জং ধরা কয়েন ছিল। তাই সে তৃতীয় বস্তাটাও খুলে দেখল, আর ওই বস্তার মধ্যেও লোহার জং ধরা কয়েনই ছিল। এইসব দেখে সে খুব রেগে যায় আর ভাবে, ওই ফকির আমাকে এত বড় মিথ্যা কথা কেন বলল? ওই ফকির আমাকে এমনটা কেন বলেছিল যে তামা, চাঁদি, সোনা আছে? আর এইসব ভাবতে ভাবতে সে বস্তার মধ্যে থাকা একটি চিঠি দেখতে পায়। তাই সে চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করে। এই পুরো নাটকটা একটি সৎ মানুষ খোঁজার জন্য তৈরি করা হয়েছে। আমি এই রাজ্যের রাজা, আমার কোনো সন্তান নেই, তাই জন্যেই আমি পরিকল্পনাটা তৈরি করেছি, যাতে আমি আমার রাজ্যের জন্য একটি সৎ মানুষ খুঁজে বের করতে পারি। কারণ আমি মারা যাওয়ার পর সে এই রাজ্যের রাজা হবে এবং আমার এই রাজ্যকে ভালোভাবে চালাতে পারবে। আর এই রাজ্যের দায়িত্বটা আমি তাকেই দিতে চাই যে সম্পূর্ণরূপে সৎ হবে, যার মনের মধ্যে কোনো রকমের লোভ থাকবে না। এটা পরেই ছেলেটি খুব চিৎকার করে কাঁদতে থাকে, কারণ ছেলেটি এটা জানতো, সে যদি তার মনের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে আজ তার জীবনটা অন্যরকম হয়ে যেত। কিন্তু সে তার মনের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি, আর তাই তাকে এখন আফসোস করতে হচ্ছে। তাই ডিয়ার, আমাদের মনই হলো সব কিছু। তুমি যেমনটা চিন্তা করবে তুমি ঠিক তেমনটাই হয়ে যাবে। আর তাই তোমার সবথেকে বড় শত্রুটাও তোমার ততটা ক্ষতি করতে পারবে না যতটা তোমার মনের নেগেটিভ চিন্তাগুলো তোমার ক্ষতি করবে। তাই নিজের ভিতরে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। আমাদের ভিতরে যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলি শব্দে পরিণত হয়, আর এই শব্দগুলি আমাদের কর্মে পরিণত হয়, আর বারবার একই কর্ম করার ফলে সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়। আর এই অভ্যাস ধীরে ধীরে আমাদের চরিত্র তৈরি করে, আর আমাদের এই চরিত্রই আমাদের ভাগ্য তৈরি করে। তাই সবসময় আমাদের মনের চিন্তাগুলোকে দেখা উচিত। আমাদেরকে এটা দেখতে হবে যে আমাদের মনে কীরকম চিন্তা আসছে। আমাদের দুর্বলতাটা একটা ছোট চিন্তা থেকেই শুরু হয়, আর এটা হলো একটি বীজের মতো। আর এটা যদি বীজ থাকতেই নষ্ট করা না হয়, তাহলে এই ছোট বীজটাই একদিন বড় বৃক্ষে পরিণত হবে, আর তখন আমাদের চিন্তা করার ক্ষমতাটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেবে। তখন আর আমাদের কিচ্ছু করার থাকবে না। যেমনটা তোমরা এই গল্পে দেখলে, ওই ছেলেটির মন তাকে ভুল রাস্তায় নিয়ে গেছিল, আর তার সঠিক চিন্তা করার ক্ষমতাকে দুর্বল করে দিয়েছিল। তাই সে তখন বুঝতে পারেনি যে তার তখন কি করা উচিত, আর তার লোভ তাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে নেয় যে সে ওই 3টি বস্তা নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তাই যখনই তোমার মনে প্রথমবার কোনো একটি খারাপ চিন্তা আসবে, তখনই তুমি সেই চিন্তাকে দূর করে দেবে, না হলে ছোট চিন্তা অনেক বড় হয়ে যাবে আর তোমাকে কোনো না কোনো ভুল রাস্তায় অবশ্যই নিয়ে যাবে। তখন তুমি হাজার চেষ্টা করলেও আর নিজেকে আটকাতে পারবে না। তাই তোমাকে সবসময় ভালো কিছু চিন্তা করতে হবে, তোমার উদ্দেশ্য সবসময় ভালো হতে হবে, তবেই তুমি ভুল করা থেকে বেঁচে থাকতে পারবে। তো মাই ডিয়ার, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইকও করে দিও। এছাড়াও তোমার চেনা পরিচিতদের কাছে শেয়ার করতে ভুলো না কিন্তু। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।